আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। কেরানীগঞ্জের রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টা ব্যর্থ, খেলনা পিস্তল সহ ৩ ডাকাতের আত্মসমর্পণ। রোববার ওই শাখা স্বাভাবিক কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। D8 সদস্যরা স্বাধীনতা, স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য অস্পষ্ট মনে করে বিএনপি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্বাগত। এবং প্রজাপতির বর্ণছটায় রঙিন বাংলা প্রকৃতি, বোঝাপড়া বনভূমি ধ্বংসসহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমছে জানালেন বিশেষজ্ঞরা। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জেঞ্জিরা শাখায় হানা দেওয়া ডাকাতরা সিনেমা দেখে অনুপ্রাণিত হয়ে রোমাঞ্চের নেশায় এমন কাজ করেছেন বলে জানিয়েছেন ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি আহমদ মুঈদ। এ ঘটনায় নগদ 18 লাখ টাকা ও 4টি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। রোববার থেকে গ্রাহকরা নিশ্চিন্তে রূপালী ব্যাংকের জেঞ্জিরা শাখায় লেনদেন করতে পারবেন বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সাদি মাহমুদের রিপোর্ট। দুপুরের পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাতের হানা। জিম্মি করেন ব্যাংকের 10 জন স্টাফ ও 6 জন গ্রাহককে। যৌথ বাহিনীর সাথে কথোপকথনে আশ্বস্ত হয়ে সন্ধ্যায় আত্মসমর্পণ করেন 3 ডাকাত। পরে তাদের নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয় পুলিশ। আত্মসমর্পণের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত 4টি অস্ত্রই খেলনা। পাশাপাশি ব্যাংক থেকে লুট করা 18 লাখ টাকা, 2টি দেশীয় চাকু উদ্ধার করা হয় ডাকাতদের কাছ থেকে। ওরা বিভিন্ন মুভি টুভি এই সমস্ত দেখা বা ভিডিও দেখা, এগুলোর উপরে ভিত্তি করে ওরা একটা অ্যাডভেঞ্চার হিসাবে নিতে গিয়েছে। তো তারপরে আমরা বলেছি যে তারা টাকাটা তোমরা কি করতে চাও। ওইখানে বলেছিল যে তারা পেশেন্টকে দিতে চায়, কিন্তু আমরা এখনো পর্যন্ত পেশেন্টের যে নাম দিয়েছে, তার ঠিকানা দিয়েছে, এগুলো ব্যাপারগুলো আমরা যাচাই বাছাই করছি। আমরা উদ্ধার করেছি ওখানে যেটা 18 লক্ষ টাকা ওদের ব্যাগ থেকে। উদ্ধারকৃত যে অস্ত্রগুলো, এটা আসলে ওদের প্রত্যেকটা অস্ত্রই ছিল হলো খেলনা অস্ত্র। আত্মসমর্পণ করা 3 ডাকাতের একজনের বয়স 22, বাকি 2 জনের বয়স 16। কিশোর হওয়ায় আপাতত তাদের সংশোধনাগারে পাঠানো হবে। ওরা হলো আন্ডার এজ, তো ওদের ফিউচার, তারপরে সবকিছু আইনগত সবকিছু কোনটা সাপোর্ট করে, কিভাবে আমরা নিব, এগুলো একটু আমরা চিন্তা ভাবনা করে। এই যে ছোট ছোট বাচ্চারা যারা একদম আন্ডার এজ, তাদের ভবিষ্যৎ আছে, এদের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এইগুলো ব্যাপারগুলোতে আপনারা চেষ্টা করবেন যেন তারা কোনো পথে বিপদে যাওয়ার শুরুতেই যেন আমরা ফিরাই নিয়ে আসতে পারি। কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটায় রূপালী ব্যাংকের জেঞ্জিরা শাখার গ্রাহকরা রোববার থেকেই লেনদেন করতে পারবেন বলে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্বাচন কমিশন ভবন এলাকায় অভিযানে 2 জনকে আটক করে দুদক কর্মকর্তারা জানিয়েছেন এদের পেছনের হোতাদের খুঁজে বের করতে হবে। ইসি সচিবালয় বা প্রকল্পের কেউ অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিললে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। প্রক্রিয়াধীন প্রায় 4 লাখ এনআইডি 3 মাসের মধ্যে সংশোধন করার কথাও জানান তিনি। নাজিব বেগের রিপোর্ট। ব্যক্তিগত তথ্য সংশোধন, স্মার্ট এনআইডি কার্ড প্রিন্ট সহ জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অন্যান্য সেবা পেতে প্রায়ই ভোগান্তিতে পড়তে হয় নাগরিকদের। সেবা পেতে ঘুষ লেনদেনের ঘটনাও ঘটে। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ব্যাপক ঘুষ লেনদেনের একটি সংবাদের ভিত্তিতে নির্বাচন কমিশন এলাকায় অভিযান চালায় দুদকের প্রতিনিধি দল। আটক করা হয় সন্দেহভাজন 2 জনকে। ওই স্যারে বলছিল কাজটা করে দিতে, আমি আবার দালালের নাম্বার লয়ে দিছি,
স্যারে বললো ওই যে দালালে গেছে ভিতরে বলে কোন মিজানুল স্যার আছে আরে দেয়া কাজ করাইব। দুদক টিম কথা বলে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সাথে। পরে দুদক কর্মকর্তা জানান জাতীয় পরিচয়পত্র সংশোধনী নিয়ে অনিয়মের তদন্ত করবেন তারা। এনআইডি কারেকশনের বিষয়ে ঘুষ লেনদেনের একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। তো নেটওয়ার্কটা আসলে ওই যে বাইরে দোকানে আপনার যারা দোকানদার আছে বাইরে কম্পিউটারের দোকান থেকে শুরু করে মাঝখানে দালাল, এখানে আনসার পুলিশ সদস্য থেকে ওই কমিশনের মধ্যে কর্মকর্তারা জড়িত আছে। তা আমরা ইনিশিয়ালি যারা প্রাইমারি হ্যান্ডে যারা কাজ করে তাদেরকে আমরা আইডেন্টিফাই করছি। অভিযোগের বিষয়ে কথা বলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। যে তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য। আমাদের প্রকল্পের কেউ এবং আমাদের ভিতরেও কেউ এটার সাথে জড়িত থাকার সুযোগ রয়েছে, আমরা ওইটা এখন খুঁজে বের করছি। পরিচয়পত্র সংশোধনীতে দীর্ঘসূত্রিতা দুর্নীতির সুযোগ তৈরি করছে বলেও মনে করেন তিনি। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। মিশরের নেতৃত্বে D8 সদস্য দেশগুলো স্বাধীনতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে একথা বলেন তিনি। As Bangladesh passes the baton to Egypt, let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. Team Egypt, under the wise leadership of President al-Sisi, can count on Bangladesh. May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us. দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। মিশরের কায়রোতে D8 সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়। সাক্ষাতে দুদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সংস্কৃতি বিনিময়ের বিষয়ে আগ্রহের কথা জানান তারা। সম্মেলন চলার সময় সাইডলাইন বৈঠকে দুই নেতা চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনা সহ বাংলাদেশ এবং পাকিস্তানের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তারা। ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সাথে 1000 কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রিপোর্ট রোকসানা আমিনের। ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। ঋণের নামে 1092 কোটি 46 লাখ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়ায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ছেলে আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের নামে 1092.46 কোটি টাকা ঋণ দেখিয়ে তা আত্মসাৎ এবং মানি লন্ডারিং এর অপরাধে আলোচিত ব্যবসায়ী এস আলমের ছেলে এবং ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহসানুল আলম, বর্তমান এমডি মোহাম্মদ মনিরুল মাওলা সহ পরিচালনা পর্ষদের 14 জন এবং এস আলমের 2 ভাই জনাব শহীদুল আলম এবং মোহাম্মদ রাশেদুল আলমের বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। 137টি বাস কেনা প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সচিব আমিনুল্লাহ নুরি এবং 1907 কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। 1907 কোটি টাকা ঋণ মঞ্জুর ও বিতরণ দেখিয়ে আত্মসাতের অভিযোগ ও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 25 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান ও আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সুন্দর বাংলাদেশের জন্য সবার যুদ্ধ করতে হবে। আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার।
বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলা প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনৈতিক অর্থনৈতিকভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রস্তুতি নিতে হবে। রাহুল রয়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো নির্মাণে বিএনপির ৩১ দফা নিয়ে সারা দেশে ধারাবাহিক কর্মশালা হচ্ছে। ঢাকা বিভাগে তৃতীয় দিনের কর্মশালা ছিল মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ আর নরসিংদীতে। কর্মশালায় ছিলেন কেন্দ্রীয় নেতারাও। দিনব্যাপী কর্মশালায় যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া, একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা, অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। গার্জিয়ান হিসাবে আপনার দায়িত্ব আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার সন্তানের জন্য। আপনার সন্তান বলতে শুধু নিজের সন্তান বোঝাচ্ছি না, আপনার সন্তান বলতে আপনার সন্তানের বয়সী বাংলাদেশের সকল ভবিষ্যৎ প্রজন্মকে বোঝাচ্ছি। তাদের জন্য একটি নিরাপদ, রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। আপনাদেরকে, আমাদের সকলকে গড়ে তুলতে হবে। আসুন আমরা নিজেদেরকে তার জন্য প্রস্তুত করি। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, আমরা নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হলে অবশ্যই আমরা শহীদ জিয়ার, খালেদা জিয়ার, সর্বোপরি বাংলাদেশের জনগণের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়তে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। তারেক রহমান জনগণের আস্থা অর্জন করে নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য অস্পষ্ট। রাজধানী গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বলেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী। পঞ্চম সংশোধনী নিয়ে রায়কে স্বাগত জানিয়ে তারা বলেন, এ রায়ে বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে নির্বাচন সংসদই সংবিধান সংশোধনের এখতিয়ার রাখে। রাহুল রায়ের আরও একটি রিপোর্ট। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিবের বক্তব্য নিয়ে তাৎক্ষণিক আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি বিএনপি। বুধবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্যদের ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকের পরদিন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ নিয়ে দলের অবস্থান তুলে ধরেন বিএনপি মহাসচিব। ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের সম্ভাব্য সময়সীমা 2025 সালের শেষ অথবা 2026 সালের প্রথম অংশ অনুষ্ঠানের কথা বলেন, যা একেবারে অস্পষ্ট। অথচ তার প্রেস সচিব বলেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, যা পরস্পর বিরোধী। এই ধরনের পরস্পর বিরোধী বক্তব্য আরো বিভ্রান্তি সৃষ্টি করবে। নির্বাচন কেন্দ্রিক সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান সম্ভব। পঞ্চদশ সংশোধনী নিয়ে যে রায়, এ নিয়েও দলের অবস্থানের কথা জানান বিএনপি নেতারা। যে সমস্ত আইন প্রধানত পার্লামেন্টে পাশ হয়, সেটাতে যদি কোনো রকমের কোনো অসাংবিধানিক বিষয় থাকে, সেটা ইন্টারপ্রিট করার সবসময় ক্ষমতা সুপ্রিম কোর্টের সাংবিধানিকভাবে। তো এই বাকি জিনিসগুলো মাননীয় আদালত সংসদের উপরে এই জন্যই ছেড়ে দিয়েছেন যে ওখানে কিছু রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় আছে বলে আদালত হয়তো মনে করেছে। সুতরাং রাজনৈতিকভাবে নির্বাচিত পরবর্তী সংসদ একটি নির্বাচিত সংসদের কর্ম যাবতীয় সংশোধনে বিবেচনা করার, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি। এটা একটা বিচার বিভাগীয় স্বীকৃতি মিলল যে সংসদ, একমাত্র সংসদই হচ্ছে উপযুক্ত ফোরাম যে কোনো রকমের সাংবিধানিক সংশোধনের জন্য। 21 ডিসেম্বর শনিবার মুক্তিযোদ্ধা দলের সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপস্থিত থাকার কথা থাকলেও চিকিৎসকদের পরামর্শে তিনি অনুষ্ঠানে যোগ দেবেন না বলে সমাবেশ স্থগিত করা হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অর্থনীতির চরম বেহাল দশা নিয়ে আইএমএফের মূল্যায়নের সঙ্গে একমত নন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। চলতি অর্থ বছরে 3.8% জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সহ অর্থনীতির গতি শ্লথ হওয়া নিয়ে সংস্থাটির অনেক অবস্থান বাড়াবাড়ি বলে উড়িয়ে দিয়েছেন তিনি। রিজভি নেওয়াজের রিপোর্ট। 16 দিনের সফর শেষে অর্থ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে অর্থনীতিতে সুখবর দূরে থাক
একের পর এক দুঃসংবাদের আগমনী শোনালেন মিশন প্রধান ক্রিস পাপারজর্জিও। We are in agreement with the governor to increase further policy rates as needed in the future. Further pumping liquidity in the system, in the banking sector, is a concern. It may be needed temporarily, but that liquidity needs to be mopped up very quickly so that it doesn't have inflationary pressures. সব সময় বাংলাদেশের অর্জনের প্রশংসা করা উন্নয়ন সহযোগীরা হঠাৎ করে এমন শঙ্কার কথা বলছে কেন, প্রশ্ন ছিল মিশন প্রধানের কাছে। So if you put everything together, it is a picture where Bangladesh used to grow at 7% with low inflation even in 2022, and now we are in a situation where it is slowing at 3.8% growth with high inflation, putting extra pressure on reserves, and a banking sector which needs help. Our institution has no political motives whatsoever. We are here for economic consultations. এবছর দুরবস্থা থাকলেও আগামী বছর অর্থনীতি ঘুরে দাঁড়াবে এমন প্রত্যাশা আইএমএফ-এর। তবে তাদের কোনো সংখ্যাকে খুব একটা আমলে নিচ্ছে না সরকার। আইএমএফ অনেক কিছু করছে। আইএমএফ তো এটা আপনার পিওর সেন্সে নেট হিসেবে পারবে না। আর আইএমএফ যেটা বলছে যে ক্লাসিক্যাল এসে যে মানি প্রিন্ট করে ওই থিওরিটা এখানে খাটবে না। যা ওরা তো অনেক কিছু করে। ধারণা করা হচ্ছে আইএমএফ-এর 5 ফেব্রুয়ারি বোর্ড মিটিংয়ে অনুমোদন হবে পরবর্তী কিস্তির $65 কোটি সমান প্রায় 7,500 কোটি টাকা ছাড়ের বিষয়টি। নতুন করে চাওয়া $75 কোটি বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে বোর্ড মিটিংয়ে। সব মিলে চলতি অর্থ বছরে $130 কোটি ঋণ সহায়তা মিলবে আইএমএফ থেকে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। বাংলার প্রকৃতিকে বর্ণছটে রঙিন করে রেখেছে প্রজাপতি। এদের কিছু প্রজাতি নির্দিষ্ট বনাঞ্চলে, আবার কিছু প্রজাতি দেশের প্রায় সর্বত্রই বিচরণ করে। প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলে সক্রিয় ভূমিকা রাখা প্রজাপতি যে কোনো স্থানের পরিবেশে সুস্থতার নির্দেশক হিসেবে কাজ করে। কিন্তু ঝোপঝাড় ও বনভূমি ধ্বংস, মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ এবং দূষণ সহ নানা কারণে আশঙ্কাজনকভাবে কমছে প্রজাপতির সংখ্যা। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। প্রকৃতির নয়নাভিরাম ও আকর্ষণীয় পতঙ্গগুলোর মধ্যে অন্যতম প্রজাপতি। বৈচিত্র্যময় রং আর চঞ্চলতার কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করে এরা। দেশের সব ধরনের বনাঞ্চল, লোকালয় ও জলাশয়ের পাড়ে দেখা মেলে ছোট বড় বিভিন্ন প্রজাতির প্রজাপতির। প্রজাপতি সাধারণত দিনের বেলায় সক্রিয় থেকে বিভিন্ন উদ্ভিদের ফুলে ফুলে উড়ে বেড়ায়। ফুলের মধু মাটিতে জমে থাকা পানি ও অন্যান্য তরল পদার্থ খাদ্য হিসেবে গ্রহণ করে। পরাগরেণু ছড়িয়ে দেওয়ার মাধ্যমে পরাগায়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা। বেপরোয়া প্রকৃতি ধ্বংস ও দখল দূষণে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির প্রজাপতি। এদের বংশবিস্তারের জন্য দরকারি উদ্ভিদের সংখ্যা কমে যাওয়ায় কিছু প্রজাতি এখন মহাবিপন্ন। বিপন্ন প্রজাপতি টিকিয়ে রাখতে ইতিমধ্যে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ। গবেষণার মাধ্যমে দেশে প্রজাপতির মোট প্রজাতি বৈচিত্র্য শনাক্ত করার পাশাপাশি প্রজাপতির অবস্থা পর্যবেক্ষণ ও আবাসস্থল শনাক্তকরণে গুরুত্বারোপ করা হচ্ছে। বিপন্ন প্রজাপতি সংরক্ষণে বিনির্মাণ করা হয়েছে প্রজাপতি পার্ক। তবে শুধু নির্দিষ্ট পার্কই নয়, প্রজাপতি সংরক্ষণ উদ্যোগ ফলপ্রসূ করতে হলে দেশের সামগ্রিক পরিবেশ ভালো রাখতে হবে। সংরক্ষণ করতে হবে প্রজাপতির খাদ্যের যোগান দেওয়া আসামলতা, ঝুমকুলতা, কুরচি, কলমাসুন্দা, বন সোনালু, আকন্দ, ঈশ্বরমূল, চালতা, লেবু, পাম, রঙ্গন, জারুল সহ বেশ কিছু উদ্ভিদ। তবেই প্রকৃতিতে উপকারী এই প্রাণীর উপস্থিতি নিশ্চিত সম্ভব হবে। বাংলাদেশে এখন পর্যন্ত প্রায় 400 প্রজাতির প্রজাপতি শনাক্ত হয়েছে, যার প্রায় 2/3 প্রজাতি বর্তমানে বিপন্ন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, জাতীয় জাদুঘরে ইতিহাস উপস্থাপনে অনেক বিষয়ে রাজনীতিকীকরণ করা হয়েছে। ইতিহাস ঠিকভাবে উপস্থাপন করা হয়নি। নতুন করে নিরপেক্ষভাবে যথাযথ ইতিহাস তুলে ধরা হবে বলে তিনি জানান। জুলাই আগস্টের ঘটনা জাদুঘরে স্থান পাবে বলেও সচিবালয়ে সাংবাদিকদের জানান সংস্কৃতি উপদেষ্টা। জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি হিসেবে নতুন নিয়োগ পাওয়া স্থপতি মেরিনা তাবাসসুম, জাতীয় জাদুঘরের মহাপরিচালক আতাউর রহমান এ সময় উপস্থিত ছিলেন। জাদুঘরগুলোকে নতুন করে সাজানো হবে বলে তারা জানান।
আমি যখন পলিটিসাইজেশন বলেছি 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দো পাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ। এখন ইন্দো পাক ওয়ারের যে ন্যারেটিভ, এটা তো ভারতের ন্যারেটিভ। আমার বাংলাদেশের ন্যারেটিভ কি? আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ এবং এটা আমার বিজয়। এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান, তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান। জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা? নিশ্চিতভাবে ঢুকবে। একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনে গাজা ও পশ্চিম তীর, লেবানন এবং সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 9 জন। বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর খবর জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেনে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইয়েমেনে 9 জন নিহত হয়েছে। তাদের মধ্যে বন্দরনগরী সালিফে 7 জন এবং রাস ইশা জ্বালানি অবকাঠামোয় 2 জন নিহত হয়। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। সদ্য প্রয়াত প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারের স্মরণসভা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত স্মরণসভায় কবিদের নিয়ে স্মৃতিচারণ করেন তাদের দীর্ঘদিনের বন্ধু, স্বজন ও সহকর্মীরা। লাইলা নওশিনের রিপোর্ট। লড়াইয়ে সংগ্রামে, প্রেমে বিরহে, দ্রোহে যাপিত জীবনের পরতে পরতে কাব্যগাথায় স্পর্শ দিয়ে যান তিনি কবি হেলাল হাফিজ। বাংলা সাহিত্যের প্রেম ও দ্রোহের কবি সদ্যপ্রয়াত হেলাল হাফিজের স্মরণ সভায় সেই কথাগুলোই উঠে এলো তার সহযোদ্ধাদের মুখ থেকে। কবি হেলাল হাফিজ ও কবি এরশাদ মজুমদারের স্মরণ সভায় উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন বন্ধু, স্বজন ও সহকর্মীরা। নির্মম একটি মানুষ, এরকম সমস্ত লোভ, প্রলোভন, এমনকি বাসনা থেকেও মুক্ত মানুষ, মানে ঋষি মানুষ। হেলাল হাফিজ শুধু কবি ছিলেন না, একজন ঋষি ছিলেন। তার জীবদ্দশায় আমি আমার যতটুকু পেরেছি আমি সর্বোচ্চটুকু উপর করে ঢেলে দিয়েছি। 2019 সালে 5টা লেখা ইন্টারভিউ করেছে। 69-এর গণ অভ্যুত্থানের সময় এখন যৌবন যার, মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় কবিতা লিখে তরুণ প্রজন্মকে যেভাবে দেশের জন্য জীবন বাজি রাখতে উদ্বুদ্ধ করেছিলেন কবি হেলাল হাফিজ, দশকের পর দশক পেরিয়ে 90-24 পেরিয়ে আগামীতেও হেলাল হাফিজের লেখা পংক্তি শক্তি ও সাহস যোগাবে অনাগত প্রজন্মকে নতুন কোনো মুক্তির পথে। স্মরণ সভায় এমনটাই উচ্চারিত হয় আলোচকদের বক্তব্যে। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে মিষ্টি পানি সংরক্ষণ করে পতিত জমিতে সবজি আবাদ হচ্ছে। ভালো ফলনে হাসি ফুটাচ্ছে কৃষকের মুখে। বছর জুড়েই এসব জমিতে সবজি আবাদের পরিকল্পনা করছেন চাষিরা। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণ ফিরেছে শরীয়তপুরের পালং খালে। পানি প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে খালটির 2 কিলোমিটার খনন করছে জেলা ও পৌর প্রশাসন। তবে শুধু 2 কিলোমিটারই নয়, 7 কিলোমিটার দীর্ঘ খালটির রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। পরিবেশ বান্ধব নগরায়ন নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। কক্সবাজারে পেকুয়ায় ডাম্পার ট্রাকের সাথে সিএনজি অটোরিকশা সংঘর্ষে সিএনজি চালক সহ 5 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। সকাল 8টার দিকে আঞ্চলিক মহাসড়কের পেকুয়া উপজেলার টেটং এলাকায় হাজিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সিএনজি চালিত অটোরিকশায় চট্টগ্রাম যাচ্ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে
হাজীবাজার এলাকায় বিপরীতমুখী ডাম্পারের সাথে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। গুরুতর অবস্থায় আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর শিশুসহ 5 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে পেকুয়া থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে ডাম্পারটি জব্দ করা হয়েছে। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের ছেলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আহসানুল আলম সহ 58 জনের বিরুদ্ধে 1092 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেছে চট্টগ্রাম দুদক। দুদকের উপপরিচালক ইয়াসির আরাফাত বাদী হয়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছেন। দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1-এর উপপরিচালক মোহাম্মদ নাজমত সাদাত জানান, ব্যাংকের এমডির খালাতো ভাই ও এস আলম গ্রুপের বেতনভুক্ত কর্মচারী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী গোলাম সারোয়ার চৌধুরীর মাধ্যমে 3 বছর ওই টাকা আত্মসাৎ করেন তারা। এটা এস আলম সংক্রান্ত বিষয়ে প্রথম মামলা হয়েছে। এটা এই বিষয়ে আরো অনেকগুলো অনুসন্ধান এটা হেড অফিসে চলমান। আমার মনে হয় আরো কিছু মামলা হয়তো বা ভবিষ্যতে দেখতে পাবো। এইটা তো ব্যাংক সংক্রান্ত বিষয়ে একটা তদন্ত, যে ওই সংক্রান্ত বিষয়ে তারা অনিয়ম দুর্নীতি করে যদি কোনো বিল্ডিং থেকে শুরু করে জমি দখল থেকে শুরু করে সরকারি জমির আত্মসাৎ যদি হয়ে থাকে, এরকম যে স্পেসিফিক অভিযোগ আমাদের থাকে, অবশ্যই এই বিষয়ে যেখানে দুর্নীতি অনিয়ম থাকবে সেখানে দুদক এখানে তদন্ত অনুসন্ধান করবে। জুলাই বিপ্লবে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, শিক্ষার্থী ও জনগণের নিরাপত্তা নিশ্চিত সহ 5 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ব্যানারে সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, জুলাই বিপ্লবে ছাত্রদের রক্তের উপর ভর করে ক্ষমতায় গেলেও সরকার অপরাধীদের ধরতে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এ সময় চট্টগ্রামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলন থেকে এইটুকু জানিয়ে দিতে চাই উপদেষ্টা পরিষদের নিকট, আমরা এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যদি হতে থাকি তাহলে এই বিপ্লব একটা সময় গিয়ে ফেল করবে। জুলাই বিপ্লবীদের খুনিদের দ্রুত গ্রেপ্তার এবং তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে। বাংলাদেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সব গুপ্ত হত্যার ঘটনা তদন্তে একটি স্বতন্ত্র, নিরপেক্ষ এবং বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত 840 সিনেমাটি বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন প্রেক্ষাগৃহে মহাসমারোহে প্রদর্শিত হচ্ছে। দেশের বর্তমান সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিষয়ে এই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবির প্রযোজক নুসরাত ইমরোজ তিশা এবং প্রধান চরিত্রে অভিনেতা নাসিরউদ্দিন খান চট্টগ্রামের বিভিন্ন হলে দর্শকদের সাথে বসে ছবি দেখেছেন। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত জনপ্রিয় ধারাবাহিক 420 নাটকের সিকুয়েল বা ডাবল আপ বহুল আলোচিত 840 সিনেমা। বিদ্রুপধর্মী বেশ কিছু ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে সিনেমাটিতে। চট্টগ্রামের দর্শকরা বলেন, বর্তমান প্রজন্মের জন্য এটি একটি বাস্তবধর্মী সিনেমা। বিগত কয়েক বছরে বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিতিরতা ছিল, ওই চিত্রটাই মোটামুটি মোস্তফা সরোয়ার ফারুকী ফুটিয়ে তুলেছেন তার ছবির মাধ্যমে। দেখে মোটামুটি বেশ ভালোই লেগেছে। অনেক ভালো লাগলো। এখন দেশের পরিস্থিতি অনুযায়ী খুবই ভালো লাগছে। অসাধারণ একটা মুভি, এটা দেখার মতো। মুভিটা দেখে অনেক ভালো লাগছে। মুভির যে ধারণাটা ছিল সেটা বাস্তবসম্মত, এটা দেখে ভালো লাগছে। সিনেমা প্রযোজক নুসরাত ইমরোজ তিশা এবং প্রধান চরিত্রে অভিনেতা নাসিরউদ্দিন খান বলেন, সব শ্রেণীর দর্শকরা চলচ্চিত্রটি উপভোগ করবেন। আহ্বান করব, আপনারা যারা দেখেননি তারা এটা ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে দেখতে পারেন, ফ্যামিলি নিয়েও দেখতে পারেন। এখানে কোথাও কোনো বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি আপনারা পড়বেন ওরকম কোনো বিষয় নাই। জনগণকে আপনাদের মাধ্যমে বলবো, আপনারা হলে এসে সিনেমাটা দেখুন। 840 আপনাদের ভালো লাগবে। চট্টগ্রামের বালি আর্কেডের স্টার সিনেপ্লেক্স সহ কয়েকটি সিনেমা হলে বহুল আলোচিত সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। ট্রেনের অনলাইন টিকিট কালোবাজারি চক্রে 2 সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ। তাদের কাছ থেকে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট সহ বিভিন্ন রুটের প্রায় 200 টিকিট, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে রেলওয়ে পুলিশ জানায়, ওই চক্রটি বিভিন্ন এনআইডি কার্ড ব্যবহার করে অনলাইন থেকে প্রথমে নিজেরা টিকিট কিনত, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকিট সম্পর্কে তথ্য দিয়ে ক্রেতাদের কাছ থেকে দ্বিগুণ দামে বিক্রি করত। প্রিয় দর্শক, এর সাথে সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের ডাকাতির চেষ্টা ব্যর্থ, খেলনা পিস্তল সহ 3 ডাকাতে আত্মসমর্পণ। রোববার ওই শাখার স্বাভাবিক কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। D8 সদস্যরা স্বাধীনতা স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টা প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচন নিয়ে বক্তব্য স্পষ্ট মনে করে বিএনপি। পঞ্চদশ সংশোধনী নিয়ে আদালতের রায়কে স্বাগত। এবং প্রজাপতির বর্ণচ্ছটে রঙিন বাংলা প্রকৃতি, ঝোপঝাড় বনভূমি ধ্বংস সহ নানা কারণে আশঙ্কাজনক হারে কমছে, জানালেন বিশেষজ্ঞ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেলের সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি।